আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে প্রস্তুত ন্যাটো। ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা, মিশরে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ায় অস্ত্র বহনকারী কনভয়ের উপর বিমান হামলা। ইরানের সামরিক গাড়িতে ড্রোন হামলায় ইসরায়েল জড়িত। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। ইউক্রেনের সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটোর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে প্রস্তুত ন্যাটো। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটের সামরিক কমিটির চেয়ারম্যান রব বাওয়ার সম্প্রতি নিজেদের এমন অবস্থানের কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক। ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান রব বাওয়ার রয়্যাল নেদারল্যান্ড নৌবাহিনীর একজন অ্যাডমিরাল। পর্তুগিজ টেলিভিশন চ্যানেল আরটিপি কে তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত উদ্দেশ্যগুলো ইউক্রেনকে ছাড়িয়ে গেছে। এটা হয়তো এখন কিয়েভের প্রতিবেশীদের দিকে প্রসারিত হতে পারে। তিনি বলেন, রাশিয়া ন্যাটোভুক্ত কোনো একটি দেশে হামলা চালিয়ে রেড লাইন অতিক্রম করলে ন্যাটো তার প্রতিক্রিয়া জানাবে। এক প্রশ্নের জবাবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আমরা প্রস্তুত। তিনি বলেন, ন্যাটোকে আরো ভালোভাবে প্রস্তুত করা উচিত, কারণ বর্তমানে রাশিয়ার সামরিক উদ্যোগ রয়েছে। তার ভাষায়, আপনার শত্রুর কাছে আরো ভালো অস্ত্র থাকাটা শত্রুর সমস্যা নয়, এটা আপনার সমস্যা। এদিকে চীনা সামরিক বিশেষজ্ঞরা ইউক্রেন যুদ্ধে ন্যাটোর সম্পৃক্ততার বিরুদ্ধে সতর্ক করেছেন। রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস বলছে, ইউরোপে আরেকটি বিশ্বযুদ্ধের বিপদ বাড়ছে। চীনা সামরিক বিশেষজ্ঞ এবং টিভি ভাষ্যকার গান জংপিং রোববার গ্লোবাল টাইমসকে বলেছেন, কিয়েভ সবসময় ইউক্রেনের রুশ বাহিনীর সঙ্গে সরাসরি লড়াইয়ের জন্য তার ন্যাটো মিত্রদের টেনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাবে। এর আগে ইউক্রেনকে সহায়তা দেওয়া ন্যাটো দেশগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা, মিশরে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল ফিলিস্তিনের উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্য সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 3 দিনের সফর শুরুর প্রথম দিনে তিনি মিশরে পৌঁছেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের প্রাধান্য পাচ্ছে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু, ইউক্রেন যুদ্ধ ও ইরানের পারমাণবিক কর্মসূচি। কায়রোর পর অ্যান্টনি ব্লিংকেন সোমবার ও মঙ্গলবার জেরুজালেম এবং রামাল্লায় যাবেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করবেন। ব্লিংকেনের সফরের পরিকল্পনা করা হয় নেতানিয়াহু নতুন ডানপন্থী সরকারকে কেন্দ্র করে, কেননা ইসরায়েলের দিক নির্দেশনার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত হয়ে গেছে। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর অভিযানে 10 জন ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনার পর অধিকৃত পূর্ব জেরুজালেমে উপাসনালয়ের বাইরে 7 জন ইসরায়েলিকে হত্যার ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সে কারণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, দেখা যাক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের মধ্যে দিয়ে কি ফল আসে। মার্কিন আলোচক অ্যারন ডেভিস মিলার ইসরায়েল ও হামাসের 11 দিনের যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, তারা যা করতে পারে তা হলো আরেকটি 2021 সালে মে এরাতে পরিস্থিতি স্থিতিশীল রাখা। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউটের সাবেক এক ফিলিস্তিনি কর্মকর্তা দাউদ আল ওমারি বলেন, তিনি আশা করেন ব্লিংকেন নতুন ক্ষেত্র ভান্ডার পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত অবস্থানের পুনরাবৃত্তি করবেন। তিনি আরো বলেছেন, ব্লিংকেনের এই সফরে একটি বার্তা বহন করে। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ব্লিংকেন নিরীহ মানুষদের প্রাণ কেড়ে নেওয়ার সহিংসতা চক্রের অবসান ঘটাতে ও উত্তেজনা কমাতে পদক্ষেপ নেওয়ার উপর জোর দেবেন। শীর্ষ মার্কিন কূটনৈতিক হওয়ার পর জেরুজালেমে ব্লিংকেনের এটি 4র্থ সফর। সিরিয়ায় অস্ত্র বহনকারী কনভয়ের উপর বিমান হামলা। ইরাক থেকে সিরিয়ায় অস্ত্র বহনকারী কনভয়ের উপর বিমান হামলায় অনির্দিষ্ট সংখ্যক লোক হতাহত হয়েছেন। কনভয়টিও ধ্বংস হয়ে গেছে।
সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইট বলছে, ইরাক থেকে সিরীয় অঞ্চলে 6টি রিফ্রিজারেটর ট্রাক ঢোকার পর আলবুক আলাম সীমান্তবর্তী অঞ্চলে অজ্ঞাত বিমান থেকে হামলা চালানো হয়। হতাহতের নির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ না করে সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস আরো বলেছে, রোববার এ হামলায় বহরটি ধ্বংস হয়ে গেছে, আরোহীরা হয় নিহত কিংবা আহত হয়েছে। সংস্থা প্রধান রামি আব্দুল রহমান বলেছেন, ট্রাকগুলো ইরানের অস্ত্র বহন করেছিল। এদিকে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের অবশিষ্টাংশের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট অতীতে সিরিয়ার ইরানপন্থী যোদ্ধাদের উপর হামলা চালিয়েছে। সিরিয়ায় 2021 সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সরকারি অবস্থান ও ইরান সমর্থিত বাহিনী লক্ষ্য করে শত শত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথাও স্বীকার করেছে। ইরানের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ইসরায়েল জড়িত। ইরানের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পিছনে ইসরায়েল জড়িত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, রোববারে এই ঘটনায় ইসরায়েল জড়িত। এদিকে ইস্পাহানের ওই সামরিক ঘাঁটিতে হামলা চালানো ড্রোনগুলোকে ধ্বংসের দাবি করেছে ইরান। তারা আরো জানিয়েছে, এতে কেউ হতাহত বা গুরুতর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে রয়টার্স জানিয়েছে, ইরানের এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেন। ইসরায়েল দীর্ঘদিন ধরে বলে আসছে, কূটনৈতিকভাবে তেহরান পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে ব্যর্থ হলে তারা ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইচ্ছুক। তবে এ ব্যাপারে ইরান কখনোই কোনো মন্তব্য করে। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইটার জানান, কোন মার্কিন সামরিক বাহিনী ইরানে চালানো হামলায় জড়িত ছিল না, তবে এর বেশি আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি তিনি। মার্কিন কর্মকর্তারা ওই হামলার পিছনে ইসরায়েলের ভূমিকার দিকে ইঙ্গিত করেছিলেন। বেশ কয়েকটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল ওই হামলায় ইসরায়েলের সম্পৃক্ততা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান ড্রোন হামলাকে কাপুরুষিত বলে অবহিত করেছেন, যদিও দেশটি আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি। তবে ইরানের রাষ্ট্রীয় টিভির দেশটির একজন আইন প্রণেতা হুসাইন মির্জালে দাবি করেছেন, এ হামলার পিছনে ইসরায়েলের হাত ছিল বলে যথেষ্ট ধারণা রয়েছে। হুসাইন মির্জালের বক্তব্য সত্যি হলে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ডানপন্থী সরকার ক্ষমতায় আসার পর ইরানের উপর এটি প্রথম ইসরায়েলি হামলা। ইউক্রেনের সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটোর। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ সোমবার ইউক্রেনকে সামরিক সমর্থন জোরদারে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। সংঘাতময় দেশগুলোতে অস্ত্র রপ্তানি না করার নীতি পূর্ণ বিবেচনা করারও মত দেন তিনি। স্টোলটেনবার্গ তার এশিয়া সফরের প্রথম ধাপে সিউলে রয়েছেন। ইউক্রেন সংঘাত ও চীন থেকে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে আঞ্চলিক গণতান্ত্রিক মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করার অংশ হিসাবে তিনি জাপানও সফর করবেন। তিনি রোববার দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইউক্রেনে আরো গোলাবারুদের জরুরি প্রয়োজন উল্লেখ করে কিয়েভকে আরো সাহায্য করার জন্য সোমবার সিউলের প্রতি আহ্বান জানান। ন্যাটো প্রধান জার্মানি ও নরওয়ের মতো দেশগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, সংঘাতময় দেশগুলোতে অস্ত্র রপ্তানি না করার জন্য দীর্ঘস্থায়ী নীতিগুলো ন্যাটো গত বছরের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালানোর পর সংশোধন করে। তিনি সিউলের চেই ইনস্টিটিউট বক্তৃতাকালে বলেন, আমরা যদি স্বাধীনতা গণতন্ত্র বিশ্বাস করি, যদি আমরা স্বৈরাচার ও সর্বগ্রাসী ভাবে জিততে না চাই, তবে তাদের অস্ত্র দরকার। দক্ষিণ কোরিয়া বিশ্বব্যাপী একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ অস্ত্র রপ্তানিকারক দেশ এবং সম্প্রতি ন্যাটো সদস্য পোল্যান্ড সহ ইউরোপীয় দেশগুলোর কাছে বিপুল সংখ্যক ট্যাঙ্ক বিক্রির চুক্তি স্বাক্ষর করেছে। তবে দক্ষিণ কোরিয়ার আইনে সক্রিয় সংঘাতের দেশগুলোতে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ। সে কারণে সিউল বলছে যে কিয়েভকে সরাসরি অস্ত্র সরবরাহ করা কঠিন, তবে অমারাত্মক এবং মানবিক সহায়তা প্রদান করছে। দক্ষিণ কোরিয়া গত বছর ন্যাটোতে তার প্রথম কূটনৈতিক মিশন চালু করেছে। স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেনের সংঘাত কখন শেষ হবে তা স্পষ্ট নয়। পুতিন আরো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এবং উত্তর কোরিয়া সহ দেশগুলো থেকে অস্ত্র সংগ্রহ করেছেন।